এইচআইভি এবং এইডস এটা নিয়ে আলোচনা করব। আমি শুরুতে একটা কথা বলি যে আমরা যখন শুনি যে আচ্ছা কারো এইডস হইছে, তাহলে আমরা খুবই ভয় পাওয়া যাই। মানে এটা একেবারে মারাত্মক রোগ এবং এটা মানে সেই পার্সনটা খুবই খারাপ কিছু করছে। পার্সনটা হয়তো বা আমি যদি সরাসরি ডাইরেক্টলি বলি সেক্সুয়ালি হয়তো বা উল্টাপাল্টা কিছু করছে এবং তার জন্য তার এইডস হয়েছে। এই জিনিসটা আমরা আমাদের মাথায় গেঁথে ফেলছি এবং আমাদের আশেপাশে যখনই কোনো এইডসে আক্রান্ত পেশেন্ট আমরা থাকে বা পাই, তখন কিন্তু আমরা তাদের প্রতি একটা ব্যাড ইন্টেনশন মাথায় ধারণ করি। বাট ব্যাপারটা ওরকম না। এইডস আছে মানেই যে সে খারাপ কোনো কিছুর এক্সপোজারের কারণে যে তার এইডস হয়েছে, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, বিভিন্ন কারণে এইডস কিন্তু হইতে পারে। তার অজান্তেই হয়তো বা কোনো একটা রেজার সে ইউজ করছে, সেই রেজারের মাধ্যমে এইডস হয়েছে। আমি পাকিস্তানি একটা ড্রামা দেখতেছিলাম। তো ওই ড্রামাতে ওই ড্রামার যে নায়ক থাকে, ওই নায়কটা এইডসে আক্রান্ত হয়। এবং কিভাবে এইডসে আক্রান্ত হয়, সে ওর বন্ধুর এইডস আছে, ও সেটা জানতো না। তো ওর বন্ধুর রেজার ইউজ করে এবং রেজারের ফলে ওর বন্ধুর ব্লাড হয়তো বা ওই রেজারে লেগেছিল, ওই উটের মাধ্যমে কিন্তু পরবর্তীতে ব্লাডের মাধ্যমে শেভ করার সময় কেটে গেছে, ফলে এর মাধ্যমে ট্রান্সমিশন হয়েছে। সো এটা খুবই রেয়ার কেস। বাট কিভাবে এইডস ট্রান্সমিশন হয় এগুলো নিয়ে আমি জানবো। অ্যাকচুয়ালি এইডস ট্রান্সমিশন হয় না, হয় ভাইরাসটা ট্রান্সমিশন। সো অ্যাকচুয়ালি এইডস একটা রোগ বা একটা সিনড্রোম। সিনড্রোম অনেক কিছুর সমন্বয়ে একটা সমষ্টি আমরা বলতে পারি, অনেক কিছু একসাথে হয়ে থাকে, তাই এটাকে আমরা সিনড্রোম বলি। এতে অ্যাকোয়ার্ড, আইতে ইমিউন, ডিতে ডিফিসিয়েন্সি, এসে সিনড্রোম। অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম এইডস, এটাই মেইনলি আমরা যদি রোগ বলতে চাই তাহলে রোগ এইডস। আর এইচআইভিটা হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। হ্যাঁ, সো এইচআইভিটা ভাইরাস, এইচআইভি ভাইরাসের কারণে এইডস হয়। তো এইডস অ্যাকচুয়ালি নিজে যে একটা ডিজিজ, ব্যাপারটা এরকম না। এইডস যে কাজটা করে, যে যখন এইচআইভি ভাইরাসটা আমাদের বডিতে ঢোকে, তখন আমাদের বডির যে ইমিউন সিস্টেম, অর্থাৎ বিভিন্ন কিছু আমাদেরকে যখন অ্যাটাক করছে, ইনভেড করছে, তখন সেগুলো আমার বডির ইমিউন সিস্টেমের মাধ্যমে কি করে, সেই অ্যাটাকগুলোকে বা সেই মাইক্রো অর্গানিজমগুলোকে সেগুলোকে ধ্বংস করে দেয়, ফলে আমার বডিকে প্রোটেক্ট করে আমার ইমিউন সিস্টেম। কিন্তু দেখা যায় এই এইডস যে কাজটা করে, আমার বডির ইমিউন সিস্টেমকে খুবই ধ্বংস করে দিতে থাকে বা দুর্বল করে দিতে থাকে, ফলে অন্যান্য ইনফেকশনের কারণে কিন্তু পার্সেন্টটা মারা যায়। ঠিক আছে, এগুলোকে আমরা বলি অপরচুনিস্টিক ইনফেকশন। সো অপরচুনিস্টিক ইনফেকশনের চান্স বাড়াই দেয়। তারপরে অন্য ক্যান্সার হওয়ার চান্স, সেকেন্ডারি ম্যালিগনেন্সি আমরা বলতেছি, সেগুলো হওয়ার চান্স বাড়াই দিবে। ইভেন নিউরোলজিক্যাল অনেক সাইন সিমটমস হওয়ার চান্স বাড়াই দিবে। স্কিন অনেক ডিজিজ হবে এইডসের ফলে। সো এইগুলা কিন্তু ওই সকল ডিজিজের কারণে পার্সেন্টটা মারা যাচ্ছে, বাট এইগুলো এই এইডসের কারণে, এইচআইভি ভাইরাসের কারণে। আচ্ছা, আমরা অনেক ফাও পেঁচাল পারছি, এখন আমরা আসল আলোচনায় যাব। সেটা অ্যাকোয়ার্ড মানে কি, এতে অ্যাকোয়ার্ড। তো এটা যে রিসিভড, এটা কিন্তু কোনো জন্মগত রোগ না। হ্যাঁ, যে আচ্ছা এটা ইনহেরিটেড, জেনেটিক, এরকম না। এটা পার্সনটা যখন লিভ করতেছে, বসবাস করতেছে, তখন বিভিন্ন কারণে, কোন কোন মাধ্যমে বা কোন কোন কারণে এইডস ছড়াইতে পারে বা এইচআইভি ভাইরাসটা ছড়াইতে পারে, সেটা আমরা জানবো। বাট এটা আমরা জানলাম যেটা রিসিভড, পার্সনটা জন্মগতভাবে মার বা বাবার কাছ থেকে কিন্তু নিয়ে আসে নাই। তবে আমরা জানবো যে অ্যাকচুয়ালি এই এইডস কিন্তু মায়ের থেকে কিন্তু ট্রান্সমিটেড হইতে পারে বাচ্চার, সেটা আমরা জানবো। বাট আইতে ইমিউনো প্রোটেক্টেড ফ্রম। হ্যাঁ, ডিতে ডিফিসিয়েন্সি ল্যাক অফ, অভাব, সিনড্রোম। হ্যাঁ, সিনড্রোম কি অনেকগুলো সিমটমস বা ডিজিজের সমষ্টি। সো এইগুলো অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। এখন এইচআইভি ভাইরাসটা, হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস, এইচআইভি, এটার কারণে এইডসটা হয়। এখন এটা আমাদের বডির ইনফেকশনের বিরুদ্ধে ফাইট করতে পারে না। কারণ কি, এটা আমাদের যে টিএইচ সেল, যেটাকে আমরা বলি টি হেল্পার সেল, বা এটা যদি বলতে চাই যে লিম্ফোসাইট, যেটা আমাদের ডাব্লিউবিসির মধ্যে একটা আছে লিম্ফোসাইট, যেটা খুব ইম্পর্টেন্ট। সো এই লিম্ফোসাইটকে কি করে, লিম্ফোসাইটের মধ্যে আমাদের CD4+ যে সেল আছে, এই CD4+ যেগুলা, এগুলাকে মেনলি কমাই দেয়, ধ্বংস করে দেয়। আমি ধরলাম যে নর্মাল থাকার কথা 1000 পার মাইক্রোলিটার ব্লাড। হ্যাঁ, কিন্তু এটা দেখা গেল যে আছে মাত্র CD4+ সেল আছে মাত্র, আমি ধরলাম যে 200 বা তারও কম পার মাইক্রোলিটার। তো এই যে বিষয়টা, যে এরকম যদি কমে যায়, তার আমি বুঝবো যে আচ্ছা পার্সনটা খুবই ডেঞ্জারাস, ইমিউনো সাপ্রেশনে ভুগতেছে, তার ইমিউন সিস্টেম পুরো সাপ্রেসড হয়ে গেছে বা ধ্বংস হয়ে যাচ্ছে। আচ্ছা, এবং এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এর ফলে অনেক অপরচুনিস্টিক ইনফেকশন এবং পার্সনটার ডেথ হয়, এক পর্যায়ে ডেথ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আর এরপর আমাদের যেটা জানতে হবে যে অপরচুনিস্টিক ইনফেকশন হইতে পারে, যেমন ম্যালিগনেন্সি হইতে পারে, আমি আগেই বলে আসছি, যেমন ক্যাপোসিস সার্কোমা নামে একটা
কানেকটিভ টিস্যু ক্যান্সার কিন্তু পার্সনের হইতে পারে এই এইডসের কারণে। হ্যাঁ, সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং এখানে কি হয় যে মানে এই যে ইমিউনো সাপ্রেশন হচ্ছে, এই ইমিউনো সাপ্রেশনের ফলে নিউমোসিস্টিস নিউমোনিয়া, হ্যাঁ এরকম নিউমোনিয়া হইতে পারে, আরও অনেক অপরচুনিস্টিক ইনফেকশন হতে পারে, সেগুলো আমরা জানবো। বাট এটা একটা কমন বা খুবই ইম্পর্টেন্ট একটা ইমিউনো সাপ্রেশন যেটা অনেকেই ভোগে, যারা এইডস আক্রান্ত থাকে প্রায় অলমোস্ট অনেকেই কিন্তু এই নিউমোনিয়াতে ভোগে। এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম লিম্ফোমাও কিন্তু করতে পারে, সিএনএস এর লিম্ফোমা কিন্তু ঘটাইতে পারে, যেটা একটা ক্যান্সার, ম্যালিগনেন্ট ক্যান্সার। লিম্ফোমা ইজ অলওয়েজ ম্যালিগনেন্ট। আমরা মনে রাখবো যে লিম্ফোমা যখন আমরা দেখতেছি, আমরা জানি যে কোনো কিছুর লাস্টে যদি ওমা থাকে সেটা তো টিউমার, বাট নর্মালি ওমা থাকলে সেটাকে বলি আমরা বিনাইন টিউমার, যেমন হচ্ছে লাইপোমা, ফাইব্রোমা, কন্ড্রোমা, অস্টিওমা, ঠিক আছে, মানে ওমা আছে মানে সেটা বিনাইন। বাট মনে রাখবো লিম্ফোমা একটা এক্সেপশনাল, হ্যাঁ লিম্ফোমা কিন্তু অলওয়েজ ম্যালিগনেন্ট, আমরা এটা মনে রাখবো জাস্ট, ঠিক আছে। এখন আসা যাক যে এই যে এই কথাগুলো আমি অলরেডি বলে আসছি যে CD4+ যে সেল, এটা কিন্তু মানে 200 পার মাইক্রোলিটার এরও কম চলে আসে, 200-রও কম চলে আসে। নর্মাল হচ্ছে 1000, হ্যাঁ নর্মাল হচ্ছে 1000 সেলস পার মাইক্রোলিটার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এইডস সর্বপ্রথম আবিষ্কার হয় 1981 সালে ইউনাইটেড স্টেটসে, হ্যাঁ এবং পরবর্তীতে দেখা যায় যে, এবং আমরা মনে রাখবো যে মেলদের ফিমেলদের থেকে বেশি এইডস কিন্তু হয়, মেলরা বেশি এইডস হওয়ার ঝুঁকিতে থাকে। এবং এইচআইভির 2টা ভ্যারিয়েন্ট আছে, হ্যাঁ এইচআইভি ভাইরাসের 2টা ভ্যারিয়েন্ট আছে, একটা হচ্ছে HIV-1, একটা হচ্ছে HIV-2। এর মধ্যে HIV-1 যেটা, এটা দিয়ে মেনলি আমাদের ওয়ার্ল্ড ওয়াইড সব থেকে বেশি মানুষ আক্রান্ত হয় বা ইনফেক্টেড হয়, যার ফলে পার্সনের এইডস হয়। সো HIV-1টাই কমন। আর HIV-2 যেটা, এটা দেয়া জাস্ট ওয়েস্ট আফ্রিকার কিছু রিজনে হচ্ছে HIV-2 কমন, বাট এটা মানে আমরা বলতে পারি যে ওয়ার্ল্ড ওয়াইড HIV-1ই বেশি ইম্পর্টেন্স, অর্থাৎ এটারই বেশি ইম্পর্টেন্স, কারণ এটা দিয়েই বেশি মানুষের হয়। আচ্ছা, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং HIV-1-এ দেখা যায় কাপোসিস সার্কোমা হইতে পারে, এটা এক ধরনের সার্কোমা, স্কিনে হয়। সো কিন্তু HIV-2-তে কিন্তু সেই সার্কোমাটা হওয়ার চান্স কম থাকে। HIV-1 আর 2 এর মধ্যে ডিফারেন্স আমাদের জানতে হবে, ঠিক আছে, এগুলো আমরা জানবো পরবর্তীতে। HIV-1 যেটা, এটাতে VPU নামে একটা রেগুলারিটির জিন থাকে, বাট HIV-2 যেটা, এটাতে VPX নামে জিন থাকে। সো এরকম বেশ কিছু ডিফারেন্স আছে যেগুলো আমাদের কিন্তু জানতে হবে। আচ্ছা, তো HIV আক্রান্ত পার্সন কিন্তু অনেক বেশি, এখন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেড়ে গেছে পার্সন আক্রান্ত। আমরা জানি কি জানি 1 মিলিয়ন সমান কত, 1 মিলিয়ন সমান আমরা জানি 10 লাখ, রাইট? তো দেখা যায় যে 40 মিলিয়ন বা 38 মিলিয়ন এরকম কিন্তু নাম্বার এখন পৌঁছেই গেছে এইডস আক্রান্ত পার্সন ওয়ার্ল্ড ওয়াইড। ফলে দেখা যায় 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লাখ, তাহলে 38-40 এরকম মিলিয়ন বলতে কি বোঝায় সেটা আশা করি বুঝতে পারছে। এবং কন্টিনিউয়াসলি মানুষ কিন্তু এগুলাতে আক্রান্ত হচ্ছে নতুন করে, মানে এই জিনিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং সাধারণত HIV-1 এবং HIV-2 আমি বলছি যে 2টা ভ্যারিয়েন্ট আছে। এগুলা ধারণা করা হয় যে এগুলা শুরুতে উৎপত্তি কিভাবে হইলো, উৎপত্তি হিউম্যান থেকে হয়নি। এরা হচ্ছে আফ্রিকাতে সাধারণত ধারণা করা হয় যে শিম্প্যাঞ্জি বা এই যে বানর দেখা যাচ্ছে, হ্যাঁ এই বানর থেকে মেনলি এটা আসছে, পরবর্তীতে মানুষে চলে আসছে। তো এটা ধারণা করা হয়, হ্যাঁ। আচ্ছা, এখন এই কথাগুলো আমি বলে আসছি। এখন কিভাবে এইডস ছড়ায় আমরা মনে রাখবো যে এইগুলা কিন্তু আমাদের অনেকের মধ্যে ধারণা আছে যে আচ্ছা এইডস আক্রান্ত একজন পার্সন, সো সে একটা প্লেটে ভাত খাচ্ছে, তো আমি প্লেটে ভাত খেলে আমার এইডস হয়ে যাবে, ব্যাপারটা মোটেও এরকম না। সো এই জন্য পরীক্ষায় অনেক সময় এটাও ধরে যে কি দ্বারা এইডস ট্রান্সমিটেড হয় না, হ্যাঁ, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট এই কারণে, কারণ আমরা অনেকেই ভাবি যে এইডস আক্রান্ত কেউ আছে মানে আমি যার থেকে দূরে থাকবো। এটা কিন্তু অবশ্যই করা উচিত না, কারণ পার্সনটা এইডস আক্রান্ত হয়েছে, বাট উই নিড টু শো সাম সিম্প্যাথি, রাইট, উই নিড টু শো সাম ইমোশন, কারণ পার্সনটা তো মানে এইডসে আক্রান্ত হয়েছে, বাট যতদিনই পৃথিবীতে সার্ভাইভ করতেছে উই শুড কোঅপারেট উইথ হিম, মানে তাকে বাঁচতে দিতে হইলে তার কিন্তু মেন্টাল যে সাপোর্ট সেটা আমাদের দিতে হবে। আক্রান্ত হয়েছে ব্যাস, সে প্রপারলি ট্রিটমেন্ট নিবে, বাট যে সকল জিনিসের মাধ্যমে আমার ট্রান্সমিশন হবে না সেগুলোতে আমি তো ভয় পাওয়ার কিছু নাই আসলে, হ্যাঁ। যেমন ধরো সেক্সুয়াল কন্ট্যাক্ট, হ্যাঁ সেক্সুয়াল কন্ট্যাক্ট যেটা, এই সেক্সুয়াল কন্ট্যাক্টে কিন্তু ছড়াইতে পারে, যেমন মেল টু মেল যারা সেক্স করে, স্পেশালি অ্যানাল সেক্স, মানে যারা হচ্ছে আমরা যেটাকে গে বলি, আচ্ছা যে যারা হচ্ছে মেল টু মেল এর প্রতি সেক্সুয়াল মানে ইন্টারকোর্সের একটা অ্যাফেকশন থাকে,
এবং মেল টু ফিমেলও হইতে পারে, অর্থাৎ একজন মেল বা ফিমেল। এর জন্য বিয়ে করার আগে এই জিনিসগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, যে আসলে আমি যে পার্টনারকে বিয়ে করতেছি তার কি এইডস আছে কিনা, হ্যাঁ, এইডস, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, এই সকল ডিজিজগুলো কিন্তু অবশ্যই একটু আছে কিনা জানা ভালো। ফিমেল টু ফিমেলও হইতে পারে, যেটাকে আমরা বলি যারা লেসবিনিয়ানিজম একটা টার্ম আছে, যে ফিমেল টু ফিমেলের প্রতি সেক্সুয়াল আকর্ষণ থাকে ইন্টারকোর্সের ফলে, তার মাধ্যমেও কিন্তু এই সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে মেনলি এইডস ছড়াইতে পারে। ব্লাড এক্সপোজার সেটা হইতে পারে যে আচ্ছা অনেকে কিন্তু কি করে যে একটা ইনজেকশন দিয়ে, অনেকে জানো যে নেশা করে, ইনজেকশন দিয়ে নেশা করে, কিন্তু সেই যে নেশার জন্য ইনজেকশন ইউজ করে, সেই ইউজ করলো অনেকজন তার পাশে যে নেশা করতেছে সে ইউজ করতেছে, তো মানে সেম ইনজেক্টেবল জিনিস দিয়ে, তো তখন দেখা যেতে পারে যে পার্সেন্টের কিন্তু ওই সেম ইনজেকশনের কারণে পার্সেন্টের কিন্তু এই ছড়াইতে পারে। সো এইভাবে ইনজেক্টিং ড্রাগস বা নিডল শেয়ারিংয়ের মাধ্যমে বা অকুপেশনাল এক্সপোজারও হইতে পারে, ব্লাড এক্সপোজার, যারা বিভিন্ন অকুপেশন জড়িত, যাদের ব্লাড নিয়ে কাজ করতে হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে এইডস আক্রান্ত কোনো পার্সনের ব্লাড নিয়ে যখন কাজ করতে গেছে, এটা কিন্তু এক্সপোজড হইতেই পারে পার্সনটা। এবং যদি দেখা যায় একজন পার্সনের এইডস আছে এবং তার ব্লাড অন্য একজনকে সে ট্রান্সফিউজ করছে, তখনও কিন্তু এইডস হইতে পারে। এবং প্রি নাটাল বলতে বোঝানো হয়েছে যে মাদার থেকে বেবিতে কিন্তু ট্রান্সমিশন হইতে পারে, ব্রেস্ট ফিডিংয়ের মাধ্যমেও ট্রান্সমিশন হওয়ার চান্স কিন্তু থাকে। সো এই জিনিসটি ইম্পর্টেন্ট। অকুপেশনাল ট্রান্সমিশনের মধ্যে ওই যে হেলথ কেয়ার ওয়ার্কার যারা, হসপিটাল স্টাফ যারা, বা ল্যাবরেটরিতে যারা বিভিন্ন ব্লাড টেস্ট এর কাজ করে, প্যাথোলজিস্ট যারা, এবং অর্গান ট্রান্সপ্লান্টেশন, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন মানে কি, মানে বাচ্চা জন্মদানের একটা পদ্ধতি, হ্যাঁ। দেখা যায় যে যারা ইনফার্টাইল স্টেরিলিটিতে ভুগতেছে, তাদের কিন্তু আর্টিফিশিয়ালি বাচ্চা জন্মদান করার ক্ষেত্রে এটা একটা মেথড, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। নিডল প্রিক মানে হচ্ছে সুই দিয়ে প্রিক করার সময়ও কিন্তু দেখা যেতে পারে ট্রান্সমিশন হওয়ার একটা চান্স থেকে যায়। আচ্ছা, কি দ্বারা এইডস ছড়ায় না, এটা ইম্পর্টেন্ট, যে ফুড শেয়ার করলে, এইডস আক্রান্ত একজন ব্যক্তি খাবার খাচ্ছে, আমি তার থেকে খাবার খাইলাম, তো এটা কিন্তু কোনো মানে এইডস ছড়াবে না। পাশাপাশি তার বেডে আমি শুইতে পারবো না, ব্যাপারটা এরকমও না, তার বেড বা মানে সে ডোর নব যেটা ধরে হাত দিয়ে, ওটা ধরলাম অ্যান্ড ওটা থেকে আমার এইডস ছড়াই যাবে, এরকম না। সে যে টেলিফোন ইউজ করে বা গামছা ইউজ করে, বা যে সে চিরুনি ইউজ করতেছে, সুইমিং পুল ইউজ করতেছে, এগুলোর মাধ্যমে কিন্তু এইডস ছড়ায় না। বা তার সাথে ট্রাভেল করলে, হ্যান্ডশেক করলে, বা তার সাথে যদি আমি বসবাস করি, বা আমি যদি তার সাথে কাজ করি, তাহলেও যে আমার এইডস ছড়াবে, ব্যাপারটা এরকম না। শুধুমাত্র আগে যে কথাগুলো বলে আসলাম ওইগুলোর মাধ্যমে ছড়াইতে পারে। কিসিং, হাগিংয়ের মাধ্যমে কিন্তু এইডস ছড়ায় না। সো এইডস আক্রান্ত কোনো পার্সনকে কিস করলে বা জড়াই ধরলে কিন্তু এইডস ছড়াবে না। টয়লেটস বা সিট, মসকিউটো, ফ্লাইস, এগুলোর মাধ্যমে এইডস ছড়ায় না। যাই হোক, এখন কথা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। মনে রাখবে এইডসের ইনকিউবেশন পিরিয়ড অনেক হইতে পারে, হ্যাঁ। অর্থাৎ ধরো তোমার মধ্যে এইচআইভি ভাইরাসটা ঢুকছে, এবং এটা ঢোকার পরে, হ্যাঁ, ইনকিউবেশন পিরিয়ড মানে কি, যখন ভাইরাসটা ঢুকছে, ইনফেক্ট করলো বডিতে, তারপরে সাইন সিমটমস প্রকাশ পাওয়ার যে বা এই যে মানে এইডস তো ইমিউন সাপ্রেশন করে, রাইট, ইমিউনকে ধ্বংস করে ফেলে, ইমিউন সিস্টেমকে, যেটাকে আমরা ইমিউন সাপ্রেশন বলি। সাপ্রেস মানে ধ্বংস করা বা মানে উল্টাপাল্টা করে ফেলা। সো এই যে ইমিউন সাপ্রেশন করে, এই ইমিউন সাপ্রেশনের যে ফিচারগুলো, এগুলো প্রকাশ পেতে অনেক টাইম লাগতে পারে। তো সেক্ষেত্রে দেখা যেতে পারে যে এটাকে আমরা বলি ইনকিউবেশন পিরিয়ড, সুপ্ত অবস্থা। তো এই টাইমটা কিন্তু অনেক বেশি হয়, দেখা যায় যে কিছু মাস থেকে 10 বছর পর্যন্ত হইতে পারে, বা তারও বেশি হইতে পারে, হ্যাঁ। সো এর জন্য এটা কিন্তু খুবই ডেঞ্জারাস। যদি আগে ভাগেই হইতো, তাহলে কি আমরা যে সকল ডিজিজ, অনেক ডিজিজ আছে সাথে সাথেই মানে 1-2 দিন পরে, কিছু ঘন্টা পরে, অথবা দেখা যায় যে 7-10 দিন পরেই আমরা সাইন সিমটমস পেয়ে যাচ্ছি, ফলে আমরা আর্লি অ্যালার্ট হই। বাট এটাতে কি হয়, এটা তো অনেক দিন পরে যে পার্সনটা কিন্তু বুঝতে পারে যে তার হচ্ছে এইডস হয়েছে, এবং তার আগে কিন্তু দেখা যায় যে অনেকটা টাইম তার মধ্যে কিছু সিমটমস থাকে। আমরা দেখবো যে কি সিমটমস বা ক্লিনিক্যাল ফিচার্স এইডস আক্রান্ত পেশেন্টের থাকতে পারে। আমরা 3টে ফেজে ভাগ করবো, তো সেগুলো আমরা জানবো। বাট অ্যাকচুয়ালি তার একেবারে অনেক বছর পরে যায়, 10 বছর পরে যায় কিন্তু সে বুঝতেছে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, বেশিরভাগ পার্সনের ক্ষেত্রে অনেক পরে যায় কিন্তু হয়। আচ্ছা, এখন আসো যে আমরা একটু এখন হচ্ছে বেসিক কথাবার্তা বলছি এতক্ষণ। এখন আমরা যে জিনিসগুলো জানতে হবে, যে এইচআইভি যেটা, এটার যে ভাইরাসের গ্রুপ, সেটা হচ্ছে ল্যান্টি ভাইরাস, আর সাব গ্রুপটা হচ্ছে রেট্রো ভাইরাস। এই রেট্রো ভাইরাস টার্মটাই আমরা বেশি ইউজ করবো, যে এইচআইভি একটা রেট্রো ভাইরাস, হ্যাঁ। রেট্রো ভাইরাস গ্রুপে আরেকটা ভাইরাস আছে, সেটা কি হিউম্যান টি সেল লিম্ফোট্রপিক ভাইরাস, মোস্ট পসিবলি, হ্যাঁ। সো এই দুইটা ভাইরাস কিন্তু আমরা হচ্ছে এই রেট্রোভাইরাসের মধ্যে পড়ি। এটাকে কেন রেট্রোভাইরাস বলা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। আমরা জানি যে নর্মালি সেন্ট্রাল ডগমা বলতে কি বোঝায়, যে আচ্ছা আমাদের বডির কথা যদি চিন্তা করি, ডিএনএ থেকে আরএনএ হয়, মানে আরএনএ বলতে এমআরএনএ, ডিএনএ থেকে আরএনএ হইলো, তো এটা ডিএনএ থেকে আরএনএ, এটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন, হ্যাঁ। তারপরে আরএনএ থেকে কি হয়, প্রোটিন হয়, প্রোটিন। তো এই আরএনএ থেকে প্রোটিন হওয়াটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সলেশন।
সো ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন হয়। তো এই যে বিষয়টা, এটাকে আমরা সেন্ট্রাল ডগমা, মানে এই ফ্লোতেই নর্মালি চলে। কিন্তু এই এইচআইভি ভাইরাস যে কাজটা করে, যে এইচআইভি ভাইরাসের ক্ষেত্রে উল্টা হয়। কি হয়, ফার্স্টে আরএনএ, এটা একটা আরএনএ ভাইরাস, সো এটা আরএনএ থেকে কি হয়, আরএনএ থেকে ডিএনএ হয়, মানে এরা আরএনএ থেকে কিন্তু ডিএনএ হয়ে যায়। এবং যেহেতু আরএনএ থেকে ডিএনএ হয়, পরে ডিএনএ থেকে আবার এমআরএনএ হয়, ঠিক আছে। পরবর্তীতে আরএনএ থেকে, এটা থেকে পরবর্তীতে প্রোটিন হয়। বাট আলটিমেটলি বিষয়টা দাঁড়াচ্ছে যে অ্যাকচুয়ালি এটা কিন্তু উল্টা দিকে যাচ্ছে, বা রেট্রো, উল্টা মানে কি রেট্রো। সো যেহেতু এটা উল্টা দিকে যাচ্ছে, এই জন্য এটাকে আমরা বলি রেট্রো ভাইরাস। সো রেট্রো ভাইরাস গ্রুপের যারা আছে তারা কিন্তু এভাবে উল্টা দিকে যায়। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। স্ট্রাকচারটা আমাদের একটু জানা লাগবে, ভাইরাসের খুবই ইম্পর্টেন্ট। তো স্ট্রাকচারের মধ্যে আমরা জানবো যে এটা একটা মানে কাইন্ড দেখতে এরকম সার্কুলার দেখা যাচ্ছে, রাইট, সার্কুলার। তো এটাতে বাহিরে এনভেলপ থাকে, এটা একটা এনভেলপ ভাইরাস, কিন্তু এনভেলপড ভাইরাস। সো এটা একটা এনভেলপ ভাইরাস, আরএনএ ভাইরাস, এনভেলপ ভাইরাস। এবং আমরা মনে রাখবো যে এটাতে হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ থাকে এবং দুইটা আরএনএ থাকে। কয়টা আরএনএ থাকে? দুইটা আরএনএ থাকে প্রত্যেকটা ভাইরাসে। এই যে একটা আরএনএ, এই যে একটা আরএনএ আমরা দেখতেছি ভিতরে, হ্যাঁ। তো এইগুলোতে আমি আসবো। মানে আরএনএ বলতে আমরা কি বুঝি? আরএনএ বলতে বুঝি জিনোম, অর্থাৎ ভাইরাসের যে জিনোম সেটা হচ্ছে আরএনএ, ঠিক আছে। মানে এইচআইভি ভাইরাসের জিনোমটা হচ্ছে আরএনএ। তো এখানে দুইটা আরএনএ থাকে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, এটাই আর কি। এখন জিনিসটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে দেখো এটা একটা সেল, এটা এনভেলপ ভাইরাস, সো এটা কি থাকবে? এনভেলপ থাকবে। তো এটা হচ্ছে লিপিড বাইলারের তৈরি এনভেলপ, যেটা এই যে এটা হচ্ছে এনভেলপ, এই যে এটা হচ্ছে এনভেলপ। এখন এই এনভেলপ আছে, আর এই যে যেটা এই পার্টটা, এই ভিতরের মানে এনভেলপের পরে হলুদ দিয়ে যে পার্টটা দেখানো হয়েছে, এই হলুদ পার্টটা এই জায়গা দিয়ে আমি বলতেছি ম্যাট্রিক্স, ঠিক আছে, ম্যাট্রিক্স। আর তা বাদে, ম্যাট্রিক্স বাদে এই যে পার্টটা, এই যে পার্টটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে ক্যাপসিড, ঠিক আছে। এগুলা ক্যাপসোমিয়ার দ্বারা তৈরি। তো এটা হচ্ছে ক্যাপসিড, এটা একটা প্রোটেক্টিভ লেয়ার, প্রোটিন দ্বারা গঠিত, এবং ভিতরে হচ্ছে জিনোমিক কন্টেন্ট আছে, রাইট। সো এই যে হচ্ছে স্ট্রাকচার। এখন আমাদের যে জিনিসটা জানা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো যে আমাদের এই ভাইরাসের যে মানে এনভেলপে দেখা যায় যে কিছু প্রোটিন থাকে, গ্লাইকোপ্রোটিন। একেবারে বাহিরের দিকে এই যে যেটা দেখা যাচ্ছে, এটাকে বলি আমরা গ্লাইকোপ্রোটিন 120। নামগুলো খুবই ইম্পর্টেন্ট, বা জিপি 120, এগুলো মনে রাখা লাগবে। এবং এটার থেকে একটু ভিতরে যেটা, এটা এই মানে দুইটা একসাথে কানেক্টেড আছে, জিপি 120 আর জিপি 41, ঠিক আছে। জিপি 120 আর জিপি 41, গ্লাইকোপ্রোটিন 41, এই দুইটা কিন্তু থাকে কোথায়? আমাদের সেল এনভেলপে। তো এই এনভেলপে এই দুইটা জিনিস থাকতেছে, এবং এই দুইটাকে একসাথে, আসলে ভাইরাস তো ম্যাথমেটিক্স জানে না, সো এই দুইটাকে একসাথে আমরা 160 বলতে পারি, মানে দুইটা যোগ করলে 161 হয়, বাট এই দুইটাকে একসাথে আমরা জিপি 160 বলতে পারি। তো এগুলো কিসে থাকে? এনভেলপে, হ্যাঁ। তো যেহেতু এনভেলপে থাকে, এই ভাইরাসের ইএনভি নামে জিন থাকে, হ্যাঁ, জিন মানে জিনোমিক কন্টেন্টের মধ্যে ইএনভি থাকে। আলটিমেটলি একটা ভাইরাসের স্ট্রাকচারে যা যা থাকবে, যে সকল প্রোটিনই থাকুক না কেন বা যাই থাকুক না কেন, সেগুলো তো জিনের মাধ্যমেই তৈরি হচ্ছে, জেনেটিক রেসপন্সের মাধ্যমে। সো এখানে ইএনভি, যেহেতু ইনভেলপের জিনের মানে কম্পোনেন্টের কথা আমরা বলতেছি, গ্লাইকোপ্রোটিনের কথা আমরা বলতেছি, এগুলো হচ্ছে ইএনভি জিন থেকে তৈরি হয়েছে, জিপি 41, জিপি 20, হ্যাঁ। পাশাপাশি আমরা আরও যে জিনিসটা জানবো, সেটা হচ্ছে যে আমাদের একটু ভালো করে লক্ষ্য করো, যে আমাদের এই যে ম্যাট্রিক্স, আমি আগেই বলে আসছি যে এগুলো হচ্ছে ম্যাট্রিক্স, এই যে ম্যাট্রিক্স, এই পার্টটা ম্যাট্রিক্সের মধ্যে এই প্রোটিনগুলো আছে। এই জন্য এটাকে আমরা বলি P17 একটা প্রোটিন, ঠিক আছে, প্রোটিন 17, এটা ম্যাট্রিক্সের প্রোটিন বা ম্যাট্রিক্স অ্যান্টিজেন। এই যে প্রোটিনগুলোর কথা আমরা বলতেছি, সবগুলোই কিন্তু একটা অ্যান্টিজেন। কেন অ্যান্টিজেন মানে কি? এগুলো যে আমার বডিতে আসে, এগুলো তো অ্যান্টিজেন হিসেবেই কাজ করবে, একটা বাহির ফরেন বডি, সো এগুলো সবই কিন্তু অ্যান্টিজেন। সো P17 হচ্ছে এই ম্যাট্রিক্স যে প্রোটিন, সেটাকে আমরা বলতেছি লাল কালারের ভিতরে, ঠিক আছে। এখন আরেকটা যে জিনিস জানতে হবে, যে আমাদের এখন জিনোমিক পার্টে বলছি দুইটা আরএনএ থাকে, এই যে একটা। পাশাপাশি এটার মধ্যে কিন্তু 3টা এনজাইম আমরা মনে রাখবো। কি দিয়ে মনে রাখবো? রেস্ট ইন পিস আমরা বলি না, তো আরে হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেস। এই যে আমরা বলছিলাম না যে আমাদের এইচআইভি যে ভাইরাসটা, এটা রেট্রো ভাইরাস, অর্থাৎ আরএনএ থেকে ডিএনএ হয়। তো এই যে আরএনএ থেকে ডিএনএ করতে হয়, এই জন্য তো একটা এনজাইম লাগে, যেটাকে আমরা বলি রিভার্স ট্রান্সক্রিপ্টেস। সো যেহেতু রিভার্স ডাইরেকশনে যাচ্ছে, রেট্রো ডাইরেকশনে যাচ্ছে, এই জন্য রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম কিন্তু থাকে। এটা কোথায়? এই ভিতরে আছে, এই যে হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেস। কই? এই যে রিভার্স ট্রান্সক্রিপ্টেস, এই যে এই এনজাইমটা। আচ্ছা, তারপর হচ্ছে আইতে হচ্ছে ইন্টিগ্রেস এনজাইমটা, এটাও এখানে আছে, দেখো এই যে ইন্টিগ্রেস, এই যে লাল কালার দিয়ে দেখানো হচ্ছে। তার পাশাপাশি পিতে হচ্ছে, পি দিয়ে আমরা যে এনজাইমটা বলতেছি প্রোটিয়েস।
প্রোটিয়াস এনজাইমের কাজ হচ্ছে ভাঙবে, প্রোটিনগুলোকে ভাঙে। আমরা দেখবো প্রত্যেকটা ফাংশন দেখবো। ইন্টিগ্রেজের কাজ হচ্ছে জোড়া লাগানো, কি জোড়া লাগে আমরা দেখবো। আমরা জাস্ট স্ট্রাকচারগুলো দেখতেছি, হ্যাঁ। সো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। তো নর্মালি এখানে মনে রাখবা যে এই যে আমাদের আমি বললাম না যে মানে এনভেলপে যে প্রোটিনগুলো আমি পাচ্ছি, গ্লাইকোপ্রোটিন 120 আর হচ্ছে 41, এর মধ্যে 120 যে কাজটা করে আমাদের, যে ধরো আমার এই ভাইরাসটা যখন মানুষের মধ্যে ঢুকবে, তখন মানুষের মধ্যে ঢুকলে ভাইরাসটা ঢোকার পরে মানে যে সকল রুট দিয়ে ঢুকতে পারে আমরা বলে আসছি যে ব্লাডের মাধ্যমে, সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে ঢোকার পরে এটা কিন্তু পার্সনের সেলকে অ্যাটাক করে। কোন সেলকে অ্যাটাক করে মনে রাখবা যে সকল সেলে CD4+ সেল যেগুলা মধ্যে আছে, যেমন হচ্ছে আমরা বলতে পারি যে টি হেল্পার সেল যেটা, ঠিক আছে। তারপর হচ্ছে কি তোমার ম্যাক্রোফেজ যেটা, বা মনোসাইট ব্লাডে যখন থাকে তখন সেটা পরবর্তী টিস্যুতে গেলে আমরা ম্যাক্রোফেজ বলি। ম্যাক্রোফেজ যেটা আমাদের ব্রেনে গেলে মাইক্রোগ্লিয়া বলি, অ্যালভিওলাইসে গেলে অ্যালভিওলাই ম্যাক্রোফেজ বলি। সো এই যে মেইনলি আমাদের টি হেল্পার সেল, ম্যাক্রোফেজ, এই জিনিসগুলাকে কিন্তু মেইনলি যেহেতু এটা CD4+ থাকে, এই জন্য এগুলাকেই মেইনলি আক্রমণ করে। এগুলাকে আক্রমণ করবে। কোন সেলকে আক্রমণ করে? আচ্ছা, হচ্ছে এই সেলগুলোকে আক্রমণ করে যেগুলোতে CD4+ আছে। তো এখন এটা মেইনলি ফার্স্টে কি করে, আমাদের যে হোস্ট সেল বলতে আমাদের যে পার্সেন্টের বডিতে এটা ঢুকছে, সেই পার্সেন্টের বডিতে ঢুকে ফার্স্টে গ্লাইকোপ্রোটিন 120 যেটা, এটা হোস্টে যে আক্রমণ করে, হোস্টের সাথে যা লাগে, হোস্টের সেলের সাথে যায়, যেই সকল সেলে CD4+, সেই সকল সেলে যা লাগলো, আমি ধরলাম যে টি হেল্পার সেলের সাথে যা লাগলো, লাগার পরে এটা হচ্ছে অ্যাটাচমেন্টের কাজটা করলো। এরপর অ্যাটাচমেন্টের কাজ করার পরে ফিউশন, অর্থাৎ দুইটা সেলকে একেবারে লাগাই দিতে সহযোগিতা করে GP41। সো GP41কে আমরা ফিউশন প্রোটিন বলতে পারি, গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে। এই জিনিসটা ইম্পর্টেন্ট। এখন আসা এই সেম স্ট্রাকচার দেখা যাচ্ছে। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা দেখো, যে আমি জানছি যে জিনোমিক কন্টেন্ট এখানে থাকে, 2টা RNA থাকে, এনজাইম থাকে বেশ কিছু, 3টে এনজাইমের কথা আমরা জানছি। পাশাপাশি এখানে কিন্তু কিছু জিনও থাকে, যেগুলোকে আমরা বলতেছি রেগুলেটরি জিন, ঠিক আছে। কি কি থাকে? VIF, VPR, NEF, এখানে P7ও থাকে, আমরা দেখছি এটা হচ্ছে একটা অ্যান্টিজেন। সো এই 3টা কথা আমরা মনে রাখতে পারি যে VIF, VPR, NEF। সো এরকম কিছু কিন্তু রেগুলেটরি জিন থাকে। মেইনলি 2 ধরনের জিন, স্ট্রাকচারাল জিন, রেগুলেটরি জিন, ঠিক আছে। আমরা দেখবো এই যে স্ট্রাকচারাল জিন আসে হচ্ছে গ্যাগ, হ্যাঁ। গ্যাগ থেকে আসে হচ্ছে মেইনলি আমাদের P24 অ্যান্টিজেন। তো P24 অ্যান্টিজেন বলতে কি বোঝায়? আচ্ছা, আমি এই ছবিটাতেই দেখাই। দেখো মেইনলি আমরা P17 জানছি যে P17 হচ্ছে ম্যাট্রিক্স প্রোটিনটাকে আমরা বলতেছি। ঠিক একইভাবে মনে রাখবা যে এই যে আমাদের যে ক্যাপসিড, নিউক্লিয় ক্যাপসিড, এই ক্যাপসিডে যে প্রোটিন থাকে সেটা হচ্ছে P24। এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। আমরা P24 যদি টেস্ট করে ব্লাড থেকে মানে পার্সেন্টেজ থেকে পাইতে পারি, P24 এর বিরুদ্ধে অ্যান্টিবডি যদি পাই, অ্যান্টিবডি যদি তৈরি হয়, বা বডিতে আমি যদি P24 এর বিরুদ্ধে অ্যান্টিবডি পাই, তাহলে আমি বুঝতে পারি যে আচ্ছা পার্সেন্টটা হয়তো বা এইচ দ্বারা আক্রান্ত হয়েছে। সো এটাও কিন্তু একটা আমরা দেখবো যে ডায়াগনোসিসের একটা টেস্ট, যে P24 এর বিরুদ্ধে কিন্তু আমি অ্যান্টিবডি পাই কিনা। তাহলে এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। P24 অনেক ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ক্যাপসিডের যে প্রোটিনটা, হ্যাঁ। সো গ্যাগ থেকে মেইনলি এই P24টা হচ্ছে গিয়ে তৈরি হয়। পাশাপাশি হচ্ছে পোল থেকে মেইনলি এনজাইমগুলো, যেমন হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেড প্রোটিয়েস, ইন্টিগ্রেস। আর ENV থেকে হচ্ছে এনভেলপ গ্লাইকোপ্রোটিন, যেমন GP41, GP120 এগুলা, ঠিক আছে। আর গ্যাগ থেকে হচ্ছে ওই যে কোর অফ দ্য ভিরিয়ন। আচ্ছা, ভিরিয়ন মানে কি? ভিরিয়ন মানে হচ্ছে আমার অ্যাকচুয়ালি যে ভাইরাসের মেইন কন্টেন্ট, যেটা মানে কি দাঁড়াইলো, যে অ্যাকচুয়ালি এই যে আমার ভাইরাসের মেইন মানে একটা নিউক্লিয় ক্যাপসিড, এবং তার ভিতরে হচ্ছে ক্যাপসিডের ভিতরে জিনোমিক কন্টেন্ট আছে, এটাকে আমি বলতেছি একটা ভিরিয়ন, একটা কমপ্লিট ইনট্যাক্ট মানে ভাইরাস, ঠিক আছে। আচ্ছা, এর পাশাপাশি 6 আদার রেগুলেটরি জিন থাকে, এগুলো আমরা স্ট্রাকচারাল জিন নিয়ে জানলাম 3 ধরনের, গ্যাগ, পোল, ENV। আর রেগুলেটরি জিনের মধ্যে আছে ট্যাট, রেভ, NEF, VIF, VPR, VPU। এগুলোও কিন্তু কিসের মধ্যে থাকে? কোরের মধ্যে থাকে। এবং এগুলা কি করে? এগুলো হচ্ছে বিভিন্ন প্রোটিন এর জন্য কোড করে, এই জিনগুলা, যেটা আমাদের বিভিন্ন মডিফিকেশনে হেল্প করে, কিন্তু ভাইরাস গ্রোথ করতে হেল্প করে, এবং ভাইরাসের জিন এক্সপ্রেশন করতে হেল্প করে। সো এগুলো অনেক হেল্পফুল ভাইরাসের জন্য, রাইট? সো এই রেগুলেটরি জিনগুলোর নাম আমরা মনে রাখবো কয়েকটা, যে ট্যাট, র্যাভ, NEF, VIF, VPR, VPU। আচ্ছা, এখন আসো আমরা হচ্ছে রেপ্লিকেশন প্রসেস একটু যাব, যে আমরা হচ্ছে রেপ্লিকেশন প্রসেস দেখবো, যে ভাইরাসটা কিভাবে মেকানিজম অফ অ্যাকশনে দেখবো, রেপ্লিকেশনে দেখবো। সো মেইনলি ফার্স্টে ভাইরাসটা কি আসলো, এই যে হচ্ছে HIV ভাইরাস। HIV ভাইরাসটা মানুষের বডিতে ঢুকলো, একজন পার্সনের বডিতে ঢোকার পর এটা ফার্স্টে, এটা হচ্ছে হোস্ট সেল, এই যে সেলটা দেখানো হয়েছে, এটা হচ্ছে হোস্ট সেল, অর্থাৎ যে পার্সনের বডিতে ঢুকছে সেই পার্সনের CD4+ কোন একটা সেল, আমি ধরলাম যে টি হেল্পার সেল, এটার মধ্যে ঢুকছে।
মানে এটার মধ্যে ঢুকে নাই, মানে ওই সেলের কাছে গেছে, কারণ এই এইচআইভি ভাইরাস ওই সেল সমৃদ্ধ জায়গায় কিন্তু যাবে। ফলে ওই জায়গায় যাওয়ার পরে CD4+ রিসেপ্টর থাকে, এই রিসেপ্টরের সাথে কিন্তু এই যে বাইন্ড করছে, তো এটাকে আমরা কি বলি, এটাকে আমি বলি হচ্ছে সিডি না, এটাকে আমরা বলি হচ্ছে GP120। সো GP120 কিন্তু বাইন্ড করলো আমাদের CD4 রিসেপ্টরের সাথে, এবং এই যে পেছনে যেটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে GP40, ঠিক আছে, 41, সরি 40 না 41, GP40, আচ্ছা যাই হোক 41। তো এটার পাশাপাশি আমরা আরেকটা কথা মনে রাখবো, যে আমরা দেখলাম যে আচ্ছা GP120 দ্বারা এরা হচ্ছে বাইন্ড করলো, তো এখনো বাইন্ড করছে, বাট এটা আর এটা তো কমপ্লিটলি মিশে যায় নাই, রাইট? মিশে গেলে তো একেবারে দেখা যেত যে এটা এইভাবে মিশে গেছে, তো মিশে তো যায় নাই, ফিউশন তো হয় নাই, ফিউশন হবে পরে, কখন হবে? ফার্স্টে কি হলো, ফার্স্ট হচ্ছে এই গ্লাইকোপ্রোটিন 120টা বাইন্ড করলো CD4 রিসেপ্টরের সাথে, তারপরে এখানে একটা কো রিসেপ্টর থাকে, আমরা খুব ইম্পর্টেন্ট এটা মনে রাখবো যে একটা কো রিসেপ্টরও থাকে, মানে পাশাপাশি শুধু এই গ্লাইকোপ্রোটিন 120 বাইন্ড করলেই হবে না, এটা তো গ্লাইকোপ্রোটিন 120 এটা বাইন্ড করলে হবে না, পাশাপাশি আরেকটা জিনিস বাইন্ড করতে হবে, একটা কো রিসেপ্টর থাকে, যেটা হচ্ছে আমরা মনে রাখবো যে টি সেল বা টি হেল্পার সেলের জন্য CXCR4 বলে এটাকে আমরা, এগুলো হচ্ছে কেমোকাইন রিসেপ্টর, হ্যাঁ, কেমোকাইন রিসেপ্টর বা কেমোকাইন রিসেপ্টর 4, আর ম্যাক্রোফেজের জন্য কেমোকাইন রিসেপ্টর 5, যেটা এগুলো দুইটা সেল টি হেল্প, মানে এগুলো এই দুইটা সেলই তো CD4+, রাইট? ম্যাক্রোফেজের টি সেলও, তো দুইটার জন্য আমরা দুইটা নাম দিছি। তো টি সেলের জন্য CXCR4 এখানে থাকবে, এবং ম্যাক্রোফেজের জন্য CCR5 এখানে থাকবে, এবং এগুলোর সাথে ভাইরাসের একটা কো রিসেপ্টর কিন্তু বাইন্ড করবে, বা কো একটা পার্ট, ভাইরাসের আরেকটা পার্ট কিন্তু এখানে বাইন্ড করবে। সো যখন এভাবে বাইন্ডিংটা হচ্ছে, দুইটা জিনিসের বাইন্ড হচ্ছে, একটা হচ্ছে কো বা পাশাপাশি, এই গ্লাইকোপ্রোটিন 120-র পাশাপাশি আরেকটা জায়গায় কিন্তু বাইন্ড হচ্ছে, এইগুলা বাইন্ড হওয়ার পরে মেইনলি আমাদের কি হবে, ফিউশন হয়ে যাবে, এই ভাইরাসটার সাথে এই সেলটার হোস্ট সেলের ফিউশন হয়ে যাবে। সো তখন ফিউশন হয়ে গেলে আমরা বলি যে ফিউশন হয়ে গেছে। তো ফিউশন হয় কিসের মাধ্যমে, এই যে এখানে গ্লাইকোপ্রোটিন 21 যেটা, সরি 41 যেটা, এটার মাধ্যমে মেইনলি ফিউশনটা হয়। আচ্ছা, এখন আসো যে এই যে ফিউশনটা হয়েছে, এই যে লাগিয়ে গেছে একেবারে ফিউশন হয়েছে, তো ফিউশন হওয়ার পরে এখানে ভিতরে যে কন্টেন্টগুলা বা কোর যেটা ছিল, হ্যাঁ, কোর কন্টেন্টগুলা কিন্তু মেইনলি স্পেশালি জিনোম RNA, এটা কিন্তু চলে আসলো হোস্ট সেলের মধ্যে। সো RNAটা দেখো হোস্ট সেলের মধ্যে চলে আসে, এটা কি, এটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম, এটার মাধ্যমে এই RNAটা কি হবে, RNAটা DNA হয়ে যাবে। কিসের DNA? এই ভাইরাল DNA, মানে এই RNA থেকেই ভাইরাল DNA তৈরি হয়েছে। কোথায়? হোস্ট সেলের মধ্যে কিন্তু সব হচ্ছে, অর্থাৎ ওই আমি বললাম ম্যাক্রোফেজ অথবা টি হেল্পার সেলের মধ্যে ওইগুলো হচ্ছে। এখন দেখো এই যে ডিএনএটা, এই ডিএনএটা কি করবে, এটা হচ্ছে হোস্ট যে সেলের মধ্যে ঢুকছিল, সেই সেলেরও তো নিউক্লিয়াস আছে, রাইট? সেই সেলের তো নিউক্লিয়াস থাকবে। সো সেই নিউক্লিয়াসের মধ্যে এবার কি করবে, এই ভাইরাল যে ডিএনএটা, অর্থাৎ এখানে হচ্ছে পুরো হোস্ট সেলটা, তো হোস্ট সেলের মধ্যে এই যে হোস্ট সেলের নিউক্লিয়াস আছে, আর এই যে ভাইরাল ডিএনএ এটা তো তৈরি হলো একটু আগে রিভার্স ট্রান্সক্রিপ্টেজের মাধ্যমে। তো এই ভাইরাল ডিএনএটা কি করবে, এই হোস্ট সেলের নিউক্লিয়াসের মধ্যে যে হোস্ট সেলের ডিএনএটা আছে, ধরলাম একজন মানুষের ডিএনএ, সেই হোস্ট সেলের ডিএনএর সাথে এটা কি করবে, ইন্টিগ্রেট করে যাবে। ইন্টিগ্রেট মানে যুক্ত হওয়া, তো ইন্টিগ্রেট করে যাবে ইন্টিগ্রেস এনজাইমের সহযোগিতায়। সো এখানে হচ্ছে মেইনলি ইন্টিগ্রেস এনজাইম কাজে লাগতেছে। সো এগুলা ইন্টিগ্রেট যখন করে যাবে, তখন দেখো এই যে এই কালার দিয়ে যেটা দেখানো হয়েছে, এটা হচ্ছে ভাইরাল ডিএনএ। সো ভাইরাল ডিএনএটা হোস্ট ডিএনএর সাথে যুক্ত হয়ে গেল, তো তখন এই ভাইরাল ডিএনএকে আমরা বলি প্রো ভাইরাল ডিএনএ, আর এটা হচ্ছে ইন্টিগ্রেস, যেটা হচ্ছে মেইনলি আমাদের হোস্ট সেলের ডিএনএর সাথে ভাইরাল ডিএনএকে কানেক্ট করতে সহযোগিতা করতেছে। আচ্ছা, এখন দেখো যে পরবর্তীতে যেটা হচ্ছে ভাইরাল ডিএনএ, ওইটা তো মানে যুক্ত হয়ে গেছে। এবং আরেকটা কথা মনে রাখবা, আমরা বলি না যে মানে এই স্টেজে যদি চলে আসে একবার, এই স্টেজে যদি একবার চলে আসে যে ইন্টিগ্রেটেড হয়ে গেছে, তখন কিন্তু আর কখনোই মানে আমি কখনোই সেই পার্সনটাকে আর এইচআইভি থেকে কখনোই মুক্ত করতে পারবো না, কারণ পার্সনটা একেবারে লাইফ টাইমের জন্য ইনফেক্টেড। কারণ ডিএনএর মধ্যে যেহেতু ঢুকে ফেলছে, ডিএনএকে চেঞ্জ করে ফেলছে হোস্ট সেলের ডিএনএকে, তখন আর আমি কিন্তু এটাকে মানে কখনোই রিভার্সিবল করতে পারবো না। আমরা জানি এইচআইভির কোনো ভ্যাকসিন কিন্তু নাই, হ্যাঁ, আমরা হচ্ছে মেডিসিনের মাধ্যমে হয়তো লাইফ টাইম বৃদ্ধি করতে পারি, বাট ডিজিজটাকে কিন্তু আমরা কমপ্লিটলি কিউর করতে পারতেছি না, ভ্যাকসিনেশন নাই কিন্তু। কেন নাই? কারণ হচ্ছে এই যে গ্লাইকোপ্রোটিন যে 120 থাকে, এটার বিরুদ্ধে যদি আমরা অ্যান্টিবডি তৈরি করতে চাই, মানে এটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করার মাধ্যমে ভ্যাকসিনেশন করা পসিবল, বাট এটার বিরুদ্ধে যদি আমরা অ্যান্টিবডি তৈরি করতে চাই, দেখা যায় যে এগুলো এত দ্রুত এদের চেহারা পরিবর্তন করতে থাকে। আমি হয়তো বা মানে এটার বিরুদ্ধে, এটার একটা টাইপের বিরুদ্ধে আমি অ্যান্টিবডি বানাইলাম এবং সেটা ইনজেক্ট করে ভ্যাকসিন দিলাম, বাট দেখা যায় যে সাথে সাথে এটা পরবর্তীতে আবার চেঞ্জ করে ফেলছে। মানে GP120 যে চেহারা হয়তো বা এক্স ছিল, পরবর্তীতে ওয়াই করে ফেলছে। তো ওয়াই ছিল, আমি ওয়াইয়ের বিরুদ্ধে অ্যান্টিবডি বানাইছি, পরবর্তী সেটা আবার করে ফেলছে। মানে ব্যাপারটা এরকম, যেটা কন্টিনিউয়াসলি যেহেতু চেহারা চেঞ্জ করতে পারে, অনেক বেশি পরিবর্তন এটার হয় চেহারার বা স্ট্রাকচারের বা
লুকের, এই জন্য আলটিমেটলি কিন্তু অ্যান্টিবডি সেটাকে ডিটেক্ট করতে পারে না। আমরা জানি যে অ্যান্টিবডি যখন কোনো কিছুর বিরুদ্ধে কাজ করে সে কিন্তু স্পেসিফিক হয়, যে আচ্ছা আমি শুধু এই জিনিসটাকেই চিনি, আমি অন্য কোনো কিছুকে চিনি না। সো আমি যখন ওই পার্টিকুলার কোনো অ্যান্টিবডি দিব তখন কিন্তু এই যদি চেহারা চেঞ্জ করে ফেলে এত দ্রুত, তাই কিন্তু ভ্যাকসিন প্রডিউস করা পসিবল এখনও কিন্তু হয়ে ওঠে নাই। আচ্ছা, এই জিনিসটি ইম্পর্টেন্ট। এখন আসো যে এর মাধ্যমে ইন্টিগ্রেশন হইলো, এটা আমরা দেখলাম। এখন ইন্টিগ্রেশন হওয়ার পরে পরবর্তীতে যেটা হয় যে আমাদের এই যে এখান থেকে পরবর্তীতে কিন্তু এই ডিএনএটা থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি হচ্ছে। তো মেসেঞ্জার আরএনএ যখন তৈরি হয়, এই মেসেঞ্জার আরএনএটা পরবর্তীতে বের হয়ে আসবে। এমআরএনএটা বের হয়ে এসে কি করবে, বের হয়ে এসে এটা কিন্তু পরবর্তীতে এখানে কি তৈরি করতেছে, মেসেঞ্জার আরএনএটা তৈরি করতেছে হচ্ছে আমাদের প্রোটিন বা পলিপেপটাইড। সো এই পলিপেপটাইডটা তৈরি করতেছে। এই পলিপেপটাইড থেকে পরবর্তীতে এগুলাকে ছোট ছোট টুকরায় টুকরায় ভাগ করবে হচ্ছে আমাদের প্রোটিয়াস এনজাইম। তো এখানে অনেক বড় প্রোটিন, পলিপেপটাইড মানে অনেক বড় প্রোটিন, এগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করতেছে, ঠিক আছে। সেগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করবে। তো আমি ধরলাম এটা হচ্ছে P7, এটা হচ্ছে P24, মানে ব্যাপারটা এরকম। এটা হচ্ছে আমি ধরলাম P17, ঠিক আছে। এরকম ছোট ছোট প্রোটিন অংশে ভাগ করতেছে বড় একটা অংশকে। বড় যখন থাকে তখন এটা অ্যাক্টিভ না, বাট ছোট ছোট খণ্ডে ভাগ করলে কিন্তু এই প্রোটিয়াজ এই কাজটা করে, যে এটাকে ছোট ছোট খণ্ডে ভাগ করতেছে। তো এখন আসো যে আলটিমেটলি পরবর্তীতে এই যে প্রোটিনগুলো তৈরি হয়েছে এগুলো কি করবে, এই যে প্রোটিনগুলা এটা কিন্তু হোস্ট সেলের সেল মেমব্রেন, হোস্ট সেল, হ্যাঁ, মানে পার্সেন্টার ম্যানটার। সো এই হোস্ট সেলের যে এই তৈরিকৃত প্রোটিনগুলো কিন্তু যেগুলো হচ্ছে মানে ইনভলভ প্রোটিন, অর্থাৎ GP120 বা GP41, সেগুলো এখানে যে বসে যাবে। আর বাকিগুলা মানে জিনোমিক কন্টেন্টগুলা কি করবে, জিনোমিক কন্টেন্টগুলো যে এই ভিতরে থাকবে। এবং পরবর্তীতে এরা কিন্তু এইভাবে আস্তে আস্তে একটা ভাইরাস কিন্তু ভিতর থেকে বের হয়ে যাচ্ছে। এবং এই ভাইরাসটা যখন বের হয়ে যাচ্ছে এভাবে কিন্তু কন্টিনিউয়াসলি ভাইরাসের কিন্তু মানে রেপ্লিকেশন হবে, হ্যাঁ, এভাবে কন্টিনিউয়াসলি কিন্তু ভাইরাসের রেপ্লিকেশন হবে। যেমন দেখো এইচআইভি একটা ভাইরাস, এটা ধরলাম টি সেলকে ইনফেক্ট করলো। টি সেলকে ইনফেক্ট করার পরে দেখো নিউ ভাইরাস কিভাবে প্রোডাকশন হয়ে যে বেরোচ্ছে, ঠিক আছে। টি সেলকে ইউজ করে কিভাবে নতুন নতুন ভাইরাস রেপ্লিকেট করে বেরোচ্ছে। এবং আমরা জানি ভাইরাস কি, ভাইরাস হচ্ছে অব্লিগেট ইন্ট্রাসেলুলার, মানে এরা হচ্ছে কোনো হোস্ট ছাড়া কিন্তু এরা বাঁচতে পারে না, বাহিরে এরা বংশ বিস্তার করতে পারবে না, রেপ্লিকেট করতে পারবে না। এখন এই এইডসে কী কী সিমটমস পাওয়া যায়, ক্লিনিক্যাল ফিচার্স পাওয়া যায়, সেগুলোকে আমরা বলতে পারি যে আর্লি অ্যাকিউট স্টেজ বা প্রাইমারি স্টেজ বা স্টেজ 1। এটাতে কিছু ফ্লু লাইক, মানে ঠান্ডা লাগলে যেমন সিমটমস থাকে, এটা যেমন 1 থেকে 6 সপ্তাহ পর্যন্ত এরকম থাকতে পারে ইনফেকশনের, মাইল্ড সিমটমস থাকবে। এবং এই ক্ষেত্রে কিন্তু ভাইরিমিয়া থাকে বেশি, মানে পার্সনটা অন্য পার্সনকে ইনফেক্ট করতে পারে সহজেই, খুব দ্রুত, ঠিক আছে। সো এই জন্য এই টাইমটা ডেঞ্জারাস, 1 থেকে 6 উইক আফটার দ্য ইনফেকশন। এখানে ফ্লু লাইক সিমটমস থাকবে। আর তারপরে স্টেজ 2 যেটা, এটাকে বলি আমরা লেটেন্ট বলতে পারি, লেটেন্ট স্টেজ বা লেটেন্ট পিরিয়ড বা অ্যাসিমটোমেটিক। এক্ষেত্রে এটা সাধারণত অনেক দিন থাকে, হ্যাঁ, 10 ইয়ার্স পর্যন্ত থাকতে পারে, 7 থেকে 10 বছরের মতো। এবং এখানে সিমটমস ইউজুয়ালি থাকে না। এখানে আমরা সোলন কিন্তু মানে ক্রনিক লিম্ফ্যাডেনোপ্যাথি এখানে পাইতে পারি। এবং এখানে কিন্তু দ্য লেভেল অফ এইচআইভি ইন দ্য ব্লাড ড্রপস টু লো লেভেলস, অর্থাৎ এখানে ভাইরিমিয়া যেটা ব্লাডে ভাইরাস এর সঙ্গে কিন্তু কম থাকে, এখানে ইনফেক্ট করে কম, মানে এই স্টেজটাই ইনফেকশন বেশি একটা হয় না। ওই যে ফার্স্টের যে অ্যাকিউট স্টেজ ছিল ওখানে ইনফেক্ট করে অন্য মানুষকে অনেক বেশি, বাট এখানে কিন্তু ট্রান্সমিশনটা কম করে বলতে এখানে ট্রান্সমিশন হয় না বললেই চলে। আচ্ছা, তারপর হচ্ছে এবং এইচআইভি অ্যান্টিবডিস এই টাইমটাতে কিন্তু ডিটেক্টেবল হয় ব্লাডে, এই জিনিসটি ইম্পর্টেন্ট। এবং এটার এই স্টেজে কিন্তু আমরা ARC নামের বিষয়টা যেটা, অর্থাৎ এইডস রিলেটেড কমপ্লেক্স পাইতে পারি। অর্থাৎ এইডস রিলেটেড কমপ্লেক্স বলতে বোঝায় যে আনএক্সপ্লেইন ডায়রিয়া, অনেক বেশি ডায়রিয়া হচ্ছে 1 মান্থের বেশি সময় ধরে, ফ্যাটিক, ম্যালেজ, লস অফ বডি ওয়েট, যদি এটা অ্যাসিমটোমেটিক, বাট আমরা এটাতে কিন্তু কিছু এইডস রিলেটেড কমপ্লেক্স পাইতে পারি। পাশাপাশি এখানে ওরাল থ্রাশ, জেনারেল লিম্ফ্যাডেনোপ্যাথি, ইনলার্জ স্প্লিন এগুলো পাওয়া যেতে পারে। এবং পরবর্তীতে সিমটোমেটিক, অর্থাৎ এইডসের যে মেইন ম্যানিফেস্টেশনগুলো, যে বিভিন্ন অপরচুনিস্টিক ইনফেকশন হওয়ার চান্স থাকবে এবং পরবর্তীতে সেটা সেকেন্ডারি ম্যালিগনেন্সিও করতে পারে। আচ্ছা, অপরচুনিস্টিক ইনফেকশনের ক্ষেত্রে মনে রাখবো যে যদি CD4+ যে সেল সেটা যদি 500 কম হয়, তাহলে কি হইতে পারে অপরচুনিস্টিক ইনফেকশন, ব্যাকটেরিয়া ইনফেকশন হতে পারে, টিউবারকুলোসিস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দ্বারা যে ইনফেকশন, হার্পিস জুস্টার ভাইরাস, ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস দ্বারা, মানে এইগুলো দ্বারা হইতে পারে। আর যদি CD4+ সেল 200 বেশি কমে যায় তাহলে আরও ডেঞ্জারাস অপরচুনিস্টিক ইনফেকশন হবে, টক্সোপ্লাজমোসিস, তারপরে ক্রিপ্টোকক্কোসিস। এটা মানে হচ্ছে, এটা বলতে বোঝায় যে ফাঙ্গাস দ্বারা ব্রেন এই ইনফেকশন হয়েছে, হ্যাঁ। তো এই যে বিষয়গুলো এগুলো হইতে পারে, নন হটস্কিন লিম্ফোমা, ম্যালিগন্যান্ট একটা ক্যান্সার, এটা ডেঞ্জারাস একটা ক্যান্সার। আর যদি CD4+ 50-এরও কমে যায়, মানে একেবারে মারাত্মক, ইমিউন সিস্টেমকে একেবারে দিছে, সো এই টাইমে কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস প্রবলেম কিন্তু হবে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এখন আসো যে এগুলো আমরা বললাম হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স কী কী থাকতে পারে। এখন
এইডসের জন্য কিছু মেজর এবং কিছু মাইনর সিমটমসের কথা বলছে। এগুলো যদিও অনেক বেশি স্পেসিফিক না বা সেন্সিটিভ না, বাট স্টিল এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি যে যদি এমন হয় যে অ্যাটলিস্ট দুইটা মেজর সাইন থাকে এবং একটা মাইনর সাইন থাকে, তাহলে আমরা ধারণা করতে পারি যে এটা এইচ হইতে পারে, ঠিক আছে, কোনো টেস্ট ছাড়া। যেমন মেজরের মধ্যে আছে যে বডির ওয়েট লস হয়ে গেছে, পার্সনের বডি ওয়েট আমি ধরলাম 100 কেজি, তাহলে তার 10 কেজি লস্ট হয়ে গেছে বা 10 কেজি ওয়েট কমে গেছে। কখন? মানে লাস্ট 1 মান্থে বিষয়টা এরকম না, মানে আমি দেখলাম যে রিসেন্টলি মানে হুট করে 10 কেজি ওয়েট কমে গেছে, অনেক বেশি ওয়েট কমে গেছে, তার মানে এইস হইতে পারে। তারপরে কোনিক ডায়রিয়া, মানে কোনো মানে ডায়রিয়া তো আমি উল্টাপাল্টা কিছু খাইছি আমার ডায়রিয়া হয়েছে, সো ওইটা না, ওরকম কোনো এক্সপ্লেইনড কারণ নাই এখানে, আনএক্সপ্লেইন কারণে 1 মাসের বেশি সময় ধরে ডায়রিয়া আছে বা জ্বর আছে 1 মাসের বেশি সময় ধরে, ইন্টারমিডিয়েন্ট অর্থাৎ কিছু সময় থেকে জ্বর হচ্ছে অথবা কন্টিনিউসলি জ্বর হচ্ছে। মাইনরের মধ্যে আছে পারসিস্টেন্ট কাফ মোর দ্যান 1 মান্থ বা জেনারেল প্লুরাইটিক ডার্মাইটিস, চুলকানি মানে ডার্মাটাইটিস হয়েছে, যেটা আমরা বলি স্কিনের ইনফ্লামেশন, স্কিনের ইনফেকশন, তার পাশাপাশি চুলকাচ্ছে। তারপরে হার্পিস জোস্টার ভাইরাস দ্বারা ইনফেকশন, ওরাল ক্যান্ডিডিয়াসিস। সো এরকম বিভিন্ন মাইনর যদি সিমটমস থাকে একটা এবং এই মেজর যদি থাকে 2টা, তাহলে আমরা এই সাসপেক্ট করতে পারি। আচ্ছা, এখন এইচকে ডিটেক্ট করার জন্য আমরা মনে রাখবো সব থেকে কনফার্মেটরি টেস্ট হচ্ছে ওয়েস্টার্ন ব্লট, পাশাপাশি পিসিআর, ওয়েস্টার্ন ব্লট, এগুলো মেইনলি ওয়েস্টার্ন ব্লট, এটা একেবারে কনফার্মেটরি। তার পাশাপাশি ইলিসা, এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট এসে, ইলিসা দ্বারাও কিন্তু করা যায়। এগুলো হচ্ছে মানে আমরা ব্লাড নিয়ে এগুলো ডিটেক্ট করি। তো এর মধ্যে এটা স্ক্রিনিং টেস্ট, ইলাইসা যেটা স্ক্রিনিং টেস্ট, এটা হচ্ছে আমরা মেইনলি যে এইচআইভির যে বিভিন্ন এইচআইভি অ্যান্টিবডি, ঠিক আছে, এগুলা ব্লাডে তৈরি হয়েছে কিনা এটা দেখে মেইনলি আমরা এই টেস্টটা করি, এবং 99% এর বেশি কিন্তু সেন্সিটিভিটি বা থাকে। স্ক্রিনিং টেস্ট হিসেবে এটা ভালো, বাট কনফার্ম করতে হলে আমরা ওয়েস্টার্ন ব্লট করতে হবে, এটা ইম্পর্টেন্ট। এবং এইচআইভি র্যাপিড অ্যান্টিবডি টেস্ট আমরা করতে পারি, বা CD4 যে লিম্ফোসাইট, এটা আমরা কাউন্ট করতে পারি। যদি 200 এর কম দেখি তাহলে আমরা বুঝবো যে আচ্ছা ইমিউন সিস্টেমকে সাপ্রেস করতেছে। বা আমরা হচ্ছে কি করতে পারি, আমরা এইচআইভির যে অ্যান্টিজেন আছে, এখানে সুন্দর করে লেখা নেই, বই থেকে পড়ি। ইলাইসা দ্বারা তো বললাম যে এইচআইভি অ্যান্টিবডি দেখি, পাশাপাশি ওয়েস্টার্ন ব্লটের মাধ্যমে কিন্তু আমরা এই যে বিভিন্ন যে প্রোটিনগুলো থাকে P24 বা এই যে P17 বা এই যে গ্লাইকোপ্রোটিন 120, গ্লাইকোপ্রোটিন 41, এগুলোর বিরুদ্ধে অ্যান্টিবডিগুলো দেখি কিন্তু আমরা ওয়েস্টার্ন ব্লটের মাধ্যমে, এগুলোর মাধ্যমে আমরা ডায়াগনোসিস করি। পাশাপাশি পিসিআর এর মাধ্যমে আমরা আরএনএ ভাইরাসটাকে টেস্ট করতে পারি। হ্যাঁ, সো এই জিনিসটা ইম্পর্টেন্ট যে পিসিআর এর মাধ্যমে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, অর্থাৎ আমাদের এইচআইভি ট্রিটমেন্টের জন্য আমরা যে থেরাপি, যেটাকে আমরা সংক্ষেপে ART বলি, হ্যাঁ, অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি ট্রিটমেন্টের জন্য আমরা এটা ART ফলো করি, এবং এই থেরাপির মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ড্রাগ দেই, এবং এই ড্রাগগুলো আমাদের জন্য মনে রাখা ইম্পর্টেন্ট। এবং এটা সবার জন্য, যারা এইচআইভিতে আক্রান্ত তাদের যাদের আছে তাদের সবার ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। CD4 টি সেল যে কাউন্ট যতই হোক না কেন, যতই কম হোক, আমাদের এই ড্রাগ চালাই যেতে হবে। এবং সাধারণত 3 ড্রাগস ফ্রম 2 ক্লাসেস মানে একসাথে কম্বাইন করে দেওয়া বেটার। হ্যাঁ, মানে এইচআইভি রেজিস্ট্যান্ট স্ট্রেনসের ক্ষেত্রে। আচ্ছা, যাই হোক, তো এখন আসো যে অ্যাকচুয়ালি এখানে একটা টার্ম আছে হার্ট, হ্যাঁ, হার্ট রেজিমান, হার্ট এইচে হচ্ছে হাইলি, এতে অ্যাক্টিভ অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি। সো এইগুলাতে বেশ কিছু ড্রাগ আছে, হ্যাঁ, সেখানে অনেকগুলো ড্রাগের নাম লিখছি, এতগুলো ড্রাগ, অর্থাৎ দেখো আমাদের নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপশন ইনহিবিটর, মানে ট্রান্সক্রিপ্টেস ইনহিবিটর, অর্থাৎ আমাদের যে মানে নিউক্লিক বা আমাদের যে কোর অফ দ্য ভাইরাস, আমরা দেখছিলাম ওর মধ্যে এনজাইম আছে রিভার্স ট্রান্সক্রিপ্টেস। সো এই এনজাইমটাকে ইনহিবিট করে, ফলে এই এনজাইমটাকে ইনহিবিট করলে কি ভাইরাসটা ঠিকভাবে রেপ্লিকেশনের কাজটা করতে পারবে না। পাশাপাশি নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেস ইনহিবিটর, হ্যাঁ, এটাও আছে, একটা হচ্ছে নিউক্লিওসাইড, একটা নন নিউক্লিওসাইড। হ্যাঁ, তো আমরা হচ্ছে এটা একটু ভালো করে মনে রাখবো, এতগুলো ড্রাগস এর নাম যদি মনে রাখতে পারি। এখান থেকে ইম্পর্টেন্ট এটা যে জিডুভুডিন, তারপর হচ্ছে নিভিয়াপিন, তারপরে এখানে রিটোনাভির, ইন্ডিনাভির, এগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, পাশাপাশি আমরা এই ড্রাগগুলোর নাম একটু মনে রাখবো। এখানে অল্প কিছু ড্রাগ দেওয়া আছে, যে নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেস ইনহিবিটর, তারপর হচ্ছে নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেস ইনহিবিটর। সো এখানে কিন্তু সুন্দর করে ড্রাগের নামগুলো দেওয়া আছে, এগুলো আমরা একটু মনে রাখবো, স্ক্রিনশট দিয়ে আমরা একটু মনে রাখবো। কেমোকাইন রিসেপ্টর, যেটা ওই যে বলছিলাম না যে একটা কো রিসেপ্টর এর সাথে বাইন্ড করা লাগে, যখন হচ্ছে GP120 বাইন্ড করে, পাশাপাশি একটা কো রিসেপ্টর বাইন্ড করা লাগে। তো সেটাকে ইনহিবিট করে কিন্তু ম্যারাভিরক, এটা ইম্পর্টেন্ট। এখন কিভাবে প্রিভেন্ট করতে পারবো, যেভাবে ট্রান্সমিটেড হয় সেগুলোকে যদি আমি প্রিভেন্ট করতে পারি, হেলথ এডুকেশন দেওয়া এবং সবাইকে অ্যাওয়্যার করা। এবং পাশাপাশি আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, লাস্টলি যেটা আমি বলতে চাই, যে অ্যাকচুয়ালি যারা এইডসে আক্রান্ত তাদের ক্ষেত্রে আমাদের যে ধারণাটা, এই ধারণাটা চেঞ্জ করতে হবে।
পার্সনদেরকে আমাদের এমন মানে তারা ধরলাম আরো 2-3 বছর বা 5 বছর বাঁচবে, বাট আমি এমনভাবে তাদেরকে মেন্টালি ট্রমাটাইজ করবো না যাতে তারা 1 বছর পরেই মানে মেন্টালি ভেঙে পড়ে, ডিপ্রেশনে পড়ে যায়। তাদেরকে সবসময় মেন্টালি স্ট্রং রাখার ট্রাই করবো আমরা, তাদের সাথে যে মিশবই না এরকম না, হ্যাঁ। কারণ অ্যাকচুয়ালি মেন্টাল হেলথ তাদেরকে আমি ঠিক রাখার ট্রাই করবো, কারণ তারাও মানুষ, এবং কোনো একভাবে অ্যাক্সিডেন্টালিও তার ক্ষেত্রে এটা হইতে পারে, কোনো একটা ভুলবশত হইতে পারে। সো এই জন্য ফর শিওর উই শুড অলসো কেয়ার অ্যাবাউট দিস থিংস।